অভিজিৎ সাউ, ধন্যবাদ। অনেক প্রথম থেকে এসে লড়াইয়ের সামিল হয়ে আছেন। আমার একটু লেট হলো। শাকিলা ম্যাডাম, লাইভের অপেক্ষায় আছি, ধন্যবাদ। কিছু কথা বলবো। মিজানুর ভাই উত্তর 24 পরগনার বসিরহাটে থাকেন, প্রত্যেকটা আন্দোলনের সামিল। বহু শিক্ষক, রাজা বলো দাদা, লেজেন্ড মানুষ। কি বলছে দাদা, ফেব্রুয়ারি 10 তারিখ নোটিফিকেশান আসার কি কোনো চান্স আছে? অভিজিৎ স্যার বলছে দাদা খুব অসুবিধার মধ্যে জীবন কাটছে। এটা সবারই একই অবস্থা। রাজা স্যার বলছে কেমন আছো? মোটামুটি আছি, ভালো নেই, তবে আছি। আর রশদ আলী হোসেন রহমান বলছেন বার্তার অপেক্ষায়, কঠিন লড়াইয়ের। রশিদ আলী স্যার বলছে বার্তার অপেক্ষায়, কঠিন লড়াই। স্যার কাঞ্চন মাঝি বল দাদা আমাদের জেলা পুরুলিয়া ঘুরতে কেমন লাগলো? হ্যাঁ, হঠাৎ করেই পুরুলিয়া থেকে বারে বারে বলছিল যে ব্যাপারটা আমাদের ঘোরার সময় এটা নয়, কিন্তু একটু এই 2 বছর অনেক মানে লড়াইয়ের সামিল হয়েছি, তো মনে হলো যে একটু অন্য একটু পরিবেশে যাই, নাহলে একটানা কাজের একটা গতি থাকে না। তো আমরা শুক্রবার দিন মানে বৃহস্পতিবার রাতে ট্রেনে উঠেছিলাম, 11:30-12টার দিকে ট্রেন ছিল। শুক্রবার সকালে আমরা পুরুলিয়াতে গেছিলাম। শুক্রবারে সারা দিনটা ঘুরলাম, রাতে স্টে করে একদিন ছিলাম, জাস্ট একদিন থেকে পরের দিনই বেরিয়ে এলাম। তো ওখানকার মানে কি, পুরুলিয়া সম্পর্কে কথা বললে মানে কেমন পুরুলিয়া জেলাটা বা এই শীতকালে কেমন সিচুয়েশন, এটা বলতে গেলে শুধু মুখে বললে হবে না, দেখলে সুন্দর লাগবে, এটুকু বলতে পারি। এবং আমাদের সাথে আমাদের কার্তিক স্যার থেকে শুরু করে, চিরঞ্জিত স্যার থেকে শুরু করে, আমাদের টেট উত্তীর্ণ অর্ণব স্যার থেকে শুরু করে, অভিষেক থেকে শুরু করে, আমাদের সৌরভ থেকে শুরু করে তারা ছিল। পুরুলিয়া স্টেশনে নামার পর শুক্রবারটা সেখান থেকে সারাদিন ঘোরালো, রাতে একটু থাকলাম, থেকে সকালে ঘুরলাম, ঘুরে ট্রেনে বাড়ি চলে এসেছি একদিন। যাই হোক, পুরুলিয়া খুব ভালো লাগলো। পুরুলিয়ার মানুষের জীবনধারা থেকে শুরু করে ভালো লাগলো। যাই হোক, মেন কথায় আসছি। গলায় প্রচণ্ড ব্যথা। যাই হোক, প্রথম যে কথাটা, অনেকেই দিন দিন মানে শুধু আমরা বলে নয়, দিন দিন অনেকেই কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছেন। আমি দেখতে পাচ্ছি যে ওবিসি মামলা 28-29 আছে,
অনেকে বলছে 3 বছর পরে সময় লাগবে, 4 বছর সময় লাগবে। আমি আবারও বলছি, আমার ব্যক্তিগতভাবে বলছি, ওবিসি মামলার রায় কিন্তু আমরা দ্রুত পেয়ে যাব। আর ওবিসি মামলাটাই কোনোরূপ পরিবর্তন, যারা টেট উত্তীর্ণ হয়ে রয়েছে, বারবার বলছি, যারা অনেক কম নাম্বার পেয়ে মানে রিজার্ভেশনে কোয়ালিফাই করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার কাছে দিনে অনেক ফোন আসে, তো কোনো রূপ যারা অলরেডি বেনিফিট পেয়েছেন কোনো রূপ পরিবর্তন হবে না, কোনো রূপ ওবিসি মামলার প্রভাব পড়বে না। কিন্তু এখন যদি আমাদের অনেকেই বলে যে এখন নোটিফিকেশানে আসলে কি সমস্যা, তো এখন নোটিফিকেশান আজ আসলে কালকে কিন্তু আজ যদি নোটিফিকেশান আসে কালই কিন্তু কেউ না কেউ কেস করে দেবে, দিয়ে জিনিসটা ঝুলিয়ে দেবে, তখন কিন্তু এটা ছাড়ানো নেবে। এমন শুকনো কাশি হয়েছে সারাটা রাত, একই রকম কাশি। যাই হোক, ওবিসি মামলার যারা অলরেডি বেনিফিট পেয়েছেন তাদের ক্ষেত্রে ওবিসি মামলার, হ্যাঁ ভিক্টর বলছে মুর্শিদাবাদ ডাকছে, মুর্শিদাবাদ এবার যাব। ওবিসি মামলা তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। আর রং কোশ্চেনের জন্য নতুন করে আমি দেখতে পাচ্ছিলাম, মানে আমাকে অনেকেই জানাচ্ছিল যে রং কোশ্চেন মামলা 2022 সালের আবার নতুন করে বিভিন্ন কেসের জন্য অনেকেই দেখলাম বিভিন্ন জেলায় চেষ্টা করছে যে আবার কেস করবে বলে, বেনিফিট পাবে। 8 নম্বর, 10 নম্বর, 12 নম্বর কত কি ভুল আছে না আছে এইসব বিষয়গুলো। তবে তো আবারও বলছি যে রং কোশ্চেনের মামলা কোনোভাবেই আমাদের নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। কারণ এর আগে আমরা দেখেছি 1594 মানে 1594 এবং যে এটা হচ্ছে 2014 6 নম্বর প্রশ্ন ভুল, যেটা অরিজিনালি 6টা নম্বর ভুল ছিল। আর তার পরপরই 2017 প্রশ্ন ভুল মামলা হলো, সেখানেও কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেল। 22-এর ক্ষেত্রেও সেম কন্ডিশন, প্রশ্ন ভুল মামলা। পর্ষদের যে কথা, কোনো প্রশ্ন ভুল হয়নি। পর্ষদ বাইরের এক্সপার্ট কমিটি, বাইরের রাজ্য থেকেও এক্সপার্ট কমিটি এনে কিন্তু দেখেছে যে আমাদের কোনো প্রশ্ন ভুল হয়েছে কিনা 2022-এর প্রাথমিক টেটের। কোনো প্রশ্ন ভুল নেই। যারা কোয়ালিফাই তাদের সার্টিফাইড করা হয়েছে, তারাই ইন্টারভিউ নোটিফিকেশানে যখন দেবে তখন তারা তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তারা বসতে পারবে। 2 বছরের ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত এবং পরে টেট পাস যারা করেছে তারা ইন্টারভিউয়ে যুক্ত হতে পারবে, যথা সময়ে বুঝতে পারবেন। আর আমরা চুপচাপ আছি মানে আমাদের বসে নেই, এখন কিছু করার নেই বলে কিন্তু আমরা এইভাবে আছি, তবু চেষ্টা করছি ভিতর থেকে বিভিন্ন জায়গায় ডেপুটেশনগুলো দেওয়া যায় কিনা। আবারও বলছি, 2022-এর পূর্ণ প্রশিক্ষিত হয়ে টেট উত্তীর্ণ যারা হয়েছে তারাই ইন্টারভিউ নোটিফিকেশানে আসবে, অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন। যেহেতু এখন ইন্টারভিউ আসতে কিছুটা সময় বাকি, তো এখন কিন্তু কাউকে কোনোভাবে আগে থেকে কিছু বলার কোনো জায়গা নেই। ঠিক সময়ে যখন ইন্টারভিউ নোটিফিকেশান আসবে কিছু কিছু পদক্ষেপ কিন্তু আমাদের নিতে হবে, তার জন্য কিন্তু আমরা তৈরি। এটা সোশ্যাল মিডিয়াতে বড় করে বলার জায়গা নেই, কোনো তথ্য বাইরে দেওয়ার জায়গা নেই, শুধু বলবো পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট উত্তীর্ণ যারা আছেন আমরা চাইব তাদের ক্ষেত্রে যেন অগ্রাধিকার থাকে এবং তাদের যেন কোনোভাবে তারা যেন বঞ্চিত না হয়, এটা পরিষ্কারভাবে জানাচ্ছি। আর অনেকেই দেখুন, আমরা হয়তো অনেকে বুঝি, আমার কথাগুলো তাদের কাছে হয়তো হালকাভাবে লাগবে, কিন্তু যারা বোঝেন না তাদের ক্ষেত্রে, মানে এই বিষয়গুলো জানেন না, আজকে দেখতে পাচ্ছিলেন যে 6 মান্থের ব্রিজ কোর্স, যেটা 2022-এর ক্ষেত্রে নয়, এটা এরা আগে যারা অলরেডি চাকরি করছেন বিএড ডিগ্রি দিয়ে, বিএড ডিগ্রিতে যারা এর আগে নোটিফিকেশানে ছিল, যেমন 16,500 নিয়োগ হয়েছিল, 16,500 নিয়োগে অনেকে বিএড ক্যান্ডিডেট আছে, তো তাদের এখনও পর্যন্ত কিন্তু তাদের ট্রেনিং নেয়নি। আবারও বলছি, 16,500 2014 টেট থেকে 2019-20 নাগাদ যে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, 21 সালে, ওটা খুব সম্ভব 2017 টেট নোটিফিকেশান দেওয়ার পর 16,500 একটা রিক্রুটমেন্ট হয়েছিল শুধুমাত্র 2014-দের নিয়ে। তাদের মধ্যে বিএড ক্যান্ডিডেট ছিল, ওদের ক্ষেত্রে একটা ছাড় ছিল, একটা এক্সট্রা এনসিটি থেকে একটা এক্সট্রা ওরা একটা ছাড় নিয়ে এসেছিল, তারাই কিন্তু বিএড ওই শেষবার বসতে পেরেছিল। 16,500 রিক্রুটমেন্টে তারা অংশগ্রহণ করতে পেরেছিল। এই 16,500 রিক্রুটমেন্ট সবই 2014 বিএড ক্যান্ডিডেট। তাদের
কিন্তু প্রশিক্ষণ নেই। তারা কিন্তু তাদের স্যালারির ক্ষেত্রেও কিন্তু একটা ডিফারেন্স আছে। তারা কিন্তু ফুল বেতন কিন্তু পান না। তো তাদের ক্ষেত্রে 6 মান্থের ইনস্টিটিউট গাইডলাইন অনুযায়ী একটা 6 মান্থের একটা ব্রিজ কোর্স কিন্তু করাচ্ছেন, মানে করাতে হবে। কারণ আমরা সবাই জানি বিএড ব্যাচেলর অফ এডুকেশন, যেটা এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যোগ্য নয়। এলিমেন্টারি এডুকেশন শুধুমাত্র ডিপ্লোমাধারীদের জন্য, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। কিন্তু যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে তো ক্লারিফিকেশন মামলায় তো আমরা ছিলাম, আমরা সবাই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে। তো সেখানে কিন্তু বিএড ইন সার্ভিসদের ক্ষেত্রে কিন্তু কোনো, তারা যেভাবে চাকরি ছিল সেইভাবে চাকরি আছে, তাদের কোনোভাবেই প্রভাব পড়েনি। তো এখন তো তারা বলতে পারেন অর্ধ প্রশিক্ষিত, তাই তাদের পূর্ণ প্রশিক্ষিত করার জন্য 6 মান্থের ইন সার্ভিসের জন্য একটা কোর্স করাচ্ছে, সেটাই ব্রিজ কোর্স। এটা নিয়ে আমাদের ভাববার কোনো বিষয় নেই, ঠিক আছে। কেউ একজন বললেন খেলা জমে গেছে প্রশ্নভুল মামলা নিয়ে। অনেক সময় অনেক ইউটিউবে, অনেক জায়গায়, অনেক গ্রুপে সবাই চাইবে, দেখুন যারা আমরা উত্তীর্ণ আছি আমরা একরকম, আর যারা 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার 10 নাম্বারের জন্য যারা এখনো পর্যন্ত উত্তীর্ণ হতে পারেননি, তাদের ক্ষেত্রেও এটা কষ্টের। অনেকে 23-এর পরীক্ষা দিল, 23-এর পরীক্ষা নিয়ে হয়তো কোয়ালিফাই হবে না। আবার অনেকেই দেখা যাচ্ছে এই প্রশ্নভুল মামলা থেকে হয়তো 1 নাম্বার পেলে হয়তো উত্তীর্ণ হবেন। তো তারা কিন্তু একটা চাপে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা চেষ্টা করবে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আর যারা অলরেডি ইতিমধ্যে আমি যে কথাগুলো বলছিলাম যে অনেক কষ্টের মধ্যে, ডিপ্রেশনের মধ্যে, অবসাদের মধ্যে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখুন 2014 সালের যারা ট্রেনিং প্রাপ্ত ছিল, ভালো করে বুঝুন আমার কথাগুলো, যারা অলরেডি ওবিসি কেস অবশ্যই মিটবে, ওবিসি কেস অবশ্যই মিটবে। তারপরেই কিন্তু আমরা চেষ্টা থাকবে আমাদের নোটিফিকেশনটা ছিনিয়ে আনা। যে কথাটা আমি বলছিলাম, 2014 সালের টেট উত্তীর্ণ যারা হয়েছিল, বিএড ডিএলএড, যারা অনেকে প্রশিক্ষণও ছিল না, তো যারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল সবাই চাকরি পেয়ে গেছিল, এবং যারা তাদের লক্ষ্য স্থির দেখে এগিয়ে রেখেছিল বা ডিএলএড পরবর্তীকালে ডিএলএড করেছিল, তারা কিন্তু অটোমেটিক্যালি একটা 2-3 বার সুযোগে সবাই কিন্তু চাকরি পেয়ে গেছে। তো 22-এর ক্ষেত্রে এই ওবিসি মামলাটা অনেক দিনের পুরনো মামলা আমাদের সামনে এসে পড়লো, আমাদের কপাল খারাপ। তো সময়টা হয়তো কঠিন, কিন্তু আবারও বলছি, যারা এখনো পর্যন্ত খুব অবসাদে ভুগছেন তাদের উদ্দেশ্যে বলছি, সূর্য কিন্তু উঠবে উঠবে। আপনি যে কষ্টটা করছে, আজকের লাইভটা তাদের জন্য আমি বলেছিলাম। আমার 8:30টার সময় মুর্শিদাবাদ জেলায় মিটিং আছে, তো 8:30টায় সেখানে মিটিংয়ে ঢুকতে হবে। তো আমি সেই জন্য আমি একটু দেরিতেই লাইভে এলাম, একটা কারণে, কাজের জন্য। তো যেটা বলছিলাম, যারা ট্র্যাকে ছিল, যাদের ঠিকঠাক লক্ষ্য স্থির রেখেছিল, তারা কিন্তু শেষ পর্যন্ত 2014 কিন্তু কেউ বসে নেই। কিন্তু যারা কোনো কারণে ডিএলএড করেনি বা কোনো কারণে যে হবে না আর হবে না, তারা কিন্তু এখনো পর্যন্ত চাকরি পায়নি। তো সেই জায়গাটা ধরে রাখবেন। আপনারা যারা হাইকোর্টে আসেন তারা অনেকেই জানেন ব্যাপারটা। প্রশ্নভুল মামলায় 1টা নাম্বার পাওয়ার জন্য কি 5টা নাম্বার পাওয়ার জন্য তারা পাগলের মতো করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা উত্তীর্ণ হয়ে আছেন। আর যে লাস্ট যে 2 তারিখের আন্দোলন বা এইসব জাতীয় যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা করি, এই আন্দোলনগুলো সামিল হন। এই আন্দোলনে সামিল না হলে কিন্তু আমাদের ন্যায্য দাবি কিন্তু তুলে ধরতে পারবো না, ন্যায্য দাবি আদায় করতে পারবো না। যত আপনি যদি এই ট্রাক ছেড়ে এইখানটা আপনার যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যান, জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় চলে যাবেন। 2014 বিষয়টা আপনারা দেখুন। 2017 কেউ জানতো 12,000 কতজন কোয়ালিফাই করেছিল, কেউ কি জানতো চাকরি পাবে? আর কয়েক হাজারও বলা ভুল হবে, পড়ে আছে তারাও জানতো না যে চাকরি পাবে। তো প্রাথমিকে কিন্তু নিয়োগ হবে, আর এই 22টাতেই কিন্তু নিয়োগ হবে। আর সব দিক থেকে লক্ষ্য রাখা হচ্ছে নতুন পুরনো মিলিয়ে যাতে একটা মিক্সড প্যানেল হয়, সেদিক থেকে কিন্তু আমরা এর আগেও বলেছি, সামনের দিনেও বলবো,
কেউ যাতে বঞ্চিত না হয়, যে 43 বছর বয়স সেও যাতে বঞ্চিত না হয়, যার 23 বছর বয়স সেও যেন বঞ্চিত না হয়। এই লাইভটা অনেকে হয়তো বলেন, অনেকে হয়তো এই লাইভে কিছু কথা যাদের ভালো লাগে, বা অনেকেই বলে যে দাদা একটু তোমার কথা শুনলে একটু ভালো লাগে, তাদের জন্য লাইভটা বিশেষ কোনো কিছু বলার নেই। শুধু এটুকু বলবো, একটু কষ্টে যেমন যা করছেন, টিউশনি পড়াচ্ছেন বা কোনো কাজ করছেন করুন, সাথে সাথে পড়াশুনোটা চালিয়ে যান। নিয়োগ কিন্তু এবছরে মাঝামাঝির আগেও হয়তো ইন্টারভিউ নোটিফিকেশান চলে আসবে আশা রাখছি, এবং পরবর্তীকালে 2025-এর মধ্যে বা খুব দ্রুত কিন্তু একবার নোটিফিকেশান আসার পর কিন্তু দ্রুত কাজ চলবে। দ্রুততার সাথে কিন্তু নোটিফিকেশান আসার পর কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে। তো সেই জায়গায় পড়াশুনোর মাঝামাঝি কাজ করুন, এটুকুই, কাজের মধ্যে থাকুন। আর সবচেয়ে যে এই আমাদের উত্তরবঙ্গে যে ঘটনাটা ঘটেছে, খুব দুঃখজনক ঘটনা, খুব খারাপ লাগে। আমাদের গ্রুপে ছিলেন আমাদের সহযোদ্ধা, মারা গেছেন। তো এইভাবে মৃত্যু বা এইগুলো ঠিক না, লড়াইটা করতে হবে। উত্তীর্ণ যারা আছে আজ হোক কাল হোক কিন্তু চাকরি হবে সামনের দিনে। এবং আমরা আরও কিছু পদক্ষেপ মনে মনে ভেবে রেখেছি। 23 জেলার অ্যাডমিন প্যানেল যথেষ্ট অ্যাক্টিভ এবং সক্রিয়, তারা কিন্তু লক্ষ্য রাখছে, কিন্তু এই সময়টা কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা যেখানে কোনো মন্ত্রী বা যারা যাচ্ছে, আগে গতদিন দেখলেন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করা হলো, তো আমরা কিন্তু আমাদের জায়গাগুলো এইগুলো করছি। আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন মুর্শিদাবাদে, আমরা যদি সুযোগ পান মুখ্যমন্ত্রীর সাথে, সিএম ম্যাডামের সাথে কোনো দেখা করার, তো দেখা করবেন। এটুকু বলার, আর বিস্তারিত কিছু বলার নেই। আমার যেহেতু মুর্শিদাবাদে একটা মিটিং হঠাৎ করে করা হলো, তো সেখানে যেতে হচ্ছে। আগামীকাল মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম আসছেন, সেখানে আমরা চেষ্টা করব ওনার সাথে দেখা করার। আপনারা তো জানেনই, Z+ নিরাপত্তা, তার মধ্যে থেকে যদি কোনোভাবে আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি, সেই জন্য আজকে একটা মিটিংটা ডাকা হচ্ছে। এটুকুই। যারা টেনশান, মারাত্মক টেনশান, অভাব অনটন, পরিবারের চাপ, সমাজের চাপ, অবসাদ ইত্যাদির মধ্যে আছেন, শুধু বলবো একটু সহ্য করতে শিখুন, একটু সহ্য করুন। এই সহ্যের একটা দেরিতে হয়তো সফলতা আসবে, তার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা ঠিক সেই সফলতার হাসিটা হাসতে পারবো। ধন্যবাদ সকলকে। দোস্ত ভালো আছি, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। যেহেতু একটা মিটিং আছে, আমি আর এই বিস্তারিত বললাম না, পরবর্তী লাইভে আরও ডিটেলস দেওয়া যাবে। আমার পয়েন্টগুলো যেগুলো ভেবে রেখেছিলাম অনেকটা ভুলে গেছি, তো সামনের দিনে দেখছি কোনো একটু পয়েন্টটা লিখে কোনোভাবে কিছু বলা। শুভরাত্রি সকলকে। সবাই ট্র্যাকে থাকুন, লক্ষ্য স্থির রাখুন, জয় হবেই। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।